তাহলে স্ক্রিন শেয়ার অন হয়েছে ভাই? ওকে, তাহলে দেখেন খেয়াল করে যে এই লোকটার হলো তার অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন আছে, ঠিক আছে। তাকে কি দেওয়া হয়েছে? ফ্লুড্রোকর্টিসন বা কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়েছে। তাহলে ভাই তার কি চেঞ্জ হবে? আপনি জানেন কর্টিকোস্টেরয়েডের কি আছে, মিনারেলোকর্টিকয়েডের মতো অ্যাকশন আছে, অর্থাৎ সে অ্যালডোস্টেরনের মতো কাজ করতে পারে। তাহলে সে যদি অ্যালডোস্টেরনের মতো কাজ করতে পারে তাহলে সে সোডিয়ামকে রিঅ্যাবজর্ব করবে, ওয়াটারকে রিঅ্যাবজর্ব করবে, পানিকে রিঅ্যাবজর্ব করবে, ব্লাডের অসমোলারিটি বাড়বে, ব্লাডের ভলিউম বাড়বে। সোডিয়ামকে যখন রিঅ্যাবজর্ব করে তখন সাথে সাথে কি হয়, কিডনি দিয়ে পটাশিয়াম বের হয়ে যায়। তার মানে ইউরিনে পটাশিয়াম বেশি থাকবে, ব্লাডে পটাশিয়াম কম থাকবে, ব্লাডে রেনিন কমে যাবে, কারণ এই ভলিউম এবং অসমোলারিটি বাড়ার কারণে রাস সিস্টেম ডিঅ্যাক্টিভেট হবে। ঠিক আছে। তাহলে এখানে ভাই খেয়াল করে দেখেন, তাহলে আপনি কি খুঁজবেন? এতগুলো প্যারামিটার, সব প্যারামিটার তো আপনার পড়াশোনা না, আপনি খুঁজবেন সেরামে পটাশিয়াম কম কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, এই এ বি সি, এ বি সি এই তিনটার মধ্যে সেরামে পটাশিয়াম কম আছে। আপনি আপনি কি বুঝতে পারলেন? সেরামে রেনিন কম আছে। আপনি খুঁজবেন কোথায় কোথায় রেনিন কম আছে। তার মানে এ এবং বিতে রেনিন বেশি, তার মানে এ বি হবে না ডেফিনেটলি। কোথায় কম আছে? সিতে কম আছে, ইতে কম আছে, এফ এ কম আছে। তাহলে ভাই দেখেন, আপনি পাইলেন সিতে পটাশিয়াম কম, সিতে রেনিন কম, তার মানে তো আপনার বাকিগুলো মিলবেই না, কারণ এই ই এবং এফ এর মধ্যে যদিও রেনিন কম কিন্তু ভাই পটাশিয়াম তো বেশি সেরামের মধ্যে। তার মানে ই এবং এফ হবে না, তার মানে সি হবে। তাহলে সি এর মধ্যে এখানে কি আছে? ইউরিনে পটাশিয়াম বেশি। আপনি তো জানেন যে অ্যালডোস্টেরন বেশি কাজ করলে বা অ্যালডোস্টেরন বেশি কাজ করলে ইউরিন দিয়ে পটাশিয়াম বের হয়, মানে ইউরিনারি পটাশিয়াম সিক্রেশন বেশি হয়। আপনাকে যদি এখানে আরেকটা প্যারামিটার দেওয়া থাকে এই জায়গার মধ্যে, আরেকটা প্যারামিটার দেওয়া আছে অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন। কোন অ্যালডোস্টেরন? এটা হলো সেরাম অ্যালডোস্টেরন। তাহলে এই সেরাম অ্যালডোস্টেরন কি হবে? বেশি হবে না কম হবে? আরেকটা প্যারামিটার দেওয়া আছে, মনে করেন এটা হলো আম, আম, কম কম কম, বেশি বেশি বেশি। তাহলে কি হবে? অ্যালডোস্টেরন, সেরাম অ্যালডোস্টেরন অলসো উইল বি ডিক্রিজড, কারণ রাস সিস্টেম কমে যাবে। রাস সিস্টেম কমে গেলে আলটিমেটলি অ্যালডোস্টেরনও কমে যাবে। ভেরি ভেরি হাইয়েল কনসেপ্ট। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, তারপর হলো আমরা চলে যাবো আমাদের 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন হলো দেখেন, একটা 39 বছরের একটা উইমেন আপনার কাছে আসছে রিউমেটয়েড আর্থ্রাইটিস নিয়ে। এই মহিলা তার প্রোটিনুরিয়া ডেভেলপ করছে আফটার দ্য ট্রিটমেন্ট অফ পেনিসিলিন। মাইন্ড ইট, আফটার দ্য ট্রিটমেন্ট অফ পেনিসিলিন। তাহলে এই মহিলা কি ডেভেলপ করলো? ডেভেলপ করছে হলো আপনার প্রোটিনুরিয়া। এক্সামিনেশন অফ দ্য টিস্যু অবটেইন ফ্রম কিডনি বায়োপসি করা হয়েছে, পাওয়া গেছে কি ডিফিউজ ফাইন গ্রেনুলার ডিপোজিট অফ দ্য আইজিজি এবং সি3। আমরা আইজিজি এবং সি3 এগুলো নিয়ে আমরা অতটা কনসার্ন না, আমরা আমরা এখানে যে মেইন পয়েন্টটা পেলাম সেটা হলো গ্র্যানুলার এবং আইজিজি সি3 ডিপোজিট হয়েছে কোথায়? গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে আফটার দ্য স্টার্ট অফ পেনিসিলিন। পেনিসিলিন, তাই না? ওকে। তাহলে তার এই লোকের এখন ডায়াগনোসিস কি? আপনি জানেন ভাই, পেনিসিলিন খাওয়ার পরে পেনিসিলিন খাওয়ার পরে কোন ডিজিজটা আমরা পেনিসিলিন খাওয়ার পরে পাই? তার কি হয়েছে? প্রোটিনুরিয়া। তাহলে মানে কি? তার নেফ্রোটিক সিনড্রোম। তাহলে পেনিসিলিন দেওয়ার পরে, পেনিসিলিন তো না, পেনিসিলামিন, সরি পেনিসিলিন কেন বলতেছি বারবার, পেনিসিলামিন। পেনিসিলামিন দেওয়ার পরে কোন ডিজিজটা হয়? মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। কি হয়? মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হয়। এবং মেমব্রেনাস নেফ্রোপ্যাথি আমরা জানি কি হয়? গ্রেনুলার ডিপোজিশন হয়। এখান থেকে আমি একটা কনসেপ্ট আমরা আরেকবার মনে করিয়ে দিতে চাই। যেই সব জায়গায় শুধুমাত্র অ্যান্টিবডি ডিপোজিট হয় সেখানে আমরা পাই কোন ধরনের ডিপোজিশন? লিনিয়ার না গ্র্যানুলার? অবশ্যই অবশ্যই কোনটা? তাড়াতাড়ি বলেন। গ্র্যানুলার ডিপোজিশন মানে হলো ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, লিনিয়ার ডিপোজিশন মানে হলো অ্যান্টিবডি ডিপোজিশন। তাহলে অ্যান্টিবডি ডিপোজিশন কোথায় হয়? গোড পাস্তুর সিনড্রোম। এই জন্য গোড পাস্তুর সিনড্রোমে হলো লিনিয়ার, আর বাকি যেগুলো যেমন ধরুন এপিজিএন, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, এগুলোতে আমরা পাই হচ্ছে গ্র্যানুলার ডিপোজিশন। এটা হলো আমাদের সেকেন্ড কোশ্চেন। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। ঠিক আছে, ওকে। 3 নাম্বার। এই আমাদের আনসার মিলতেছে তো নাকি? 2-এর ডি তো নাকি নাকি আবার আমি উল্টাপাল্টা বলতেছি? ঠিকই তো আছে মনে হয় না? কারো কোনো কনফিউশন আছে কিনা এখানে বলেন? কনফিউশন থাকলে বলে ফেলেন ভাইয়া, এখানে কনফিউশন আছে। আই থিঙ্ক কারো কোনো কনফিউশন থাকার কথা নয়। ওকে, 2 নাম্বার। এবার আপনারা আসেন 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে দেখেন খেয়াল করে,
এই প্রশ্নটা ধরনের আপনার মেইন পরীক্ষায় আসলো, সাপোজ আপনি কি বলেন যে অ্যাসিমটোমেটিক 42 বছর একটা পুরুষ আছে, আপনার কাছে এসেনশিয়াল হাইপারটেনশন is started on ACEI, ACEI তাকে দেওয়া হয়েছে। Which of the following shows the most likely effect of the treatment on circulating level of aldosterone, renin, bradykinin? আমরা সবাই খুব ভালো করে আমরা এটা জানি যে আমরা এখানে যখন হচ্ছে আপনার দাঁড়ান এই যেখানে যেটা হলো কি যে যখন আমরা ACEI দেই আমরা জানি রেনিন, রেনিন থেকে হলো অ্যাঞ্জিওটেনসিন 1, তারপর অ্যাঞ্জিওটেনসিন, সরি এটা এখানে হবে না, রেনিন, তারপর অ্যাঞ্জিওটেনসিন 1, তারপর অ্যাঞ্জিওটেনসিন 2, তারপরে হলো অ্যালডোস্টেরন, ঠিক আছে। তাহলে এই অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে যখন যখন অ্যাঞ্জিওটেনসিন 2 হবে, এখানে যেটাকে এনজাইম কাজ করার নাম কি ACEI, এই এনজাইমটাকে ইনহিবিট করা হলো মানে ACE এখানে কাজ করে। ACEI যদি আপনি দেন মানে ইনহিবিটর দেন, তাহলে এই এনজাইমটা এখানে ইনহিবিটেড হবে। ইনহিবিটেড হলে কি তৈরি হবে না, অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হবে না, অ্যালডোস্টেরন তৈরি হবে না। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই প্যারামিটারটা কম হবে, মানে অ্যালডোস্টেরন কম হবে। কম কোথায় কোথায় আছে, ABC, এই তিনটা কম আছে, তার মানে আপনার এই তিনটা বাদ, এই তিনটা হবেই না ডেফিনেটলি, তাই না, বলে দেওয়া যায় এই তিনটা বাদ। তারপর আপনি জানেন যখন এই ডাউনস্ট্রিম প্রোডাক্ট যখন কম হয় তখন আপস্ট্রিম প্রোডাক্টগুলোর সিনথেসিস বা রিলিজ বেড়ে যায়, তাহলে অ্যাঞ্জিওটেনসিন 1ও বাড়বে, রেনিনও বাড়বে। আপনার প্যারামিটার কি চাওয়া হয়েছে, রেনিন বাড়বে, রেনিনটা এখানে আছে, রেনিন বাড়বে। তাহলে দেখেন ABC তিনটার মধ্যে রেনিন বেশি কোথায়, রেনিন বেশি হলো শুধুমাত্র সি এর মধ্যে, তার মানে অবশ্যই সি হবে। তারপরেও আমরা একটু ব্রাডিকাইনিনটা দেখতে চাই। আপনি জানেন অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে ব্রাডিকাইনিন ভাঙে। এখন যদি আপনি এনজাইম ইনহিবিটর দেন তাহলে ব্রাডিকাইনিন ভাঙবে না, ব্রাডিকাইনিনের লেভেলটা বেশি হবে। এই ব্রাডিকাইনিন কি করে, এই রেসপিরেটরি ট্র্যাক্টের নিউরাল যে রিসেপ্টর আছে তাকে স্টিমুলেট করতে পারে, খোঁচা মারতে পারে, খোঁচা মারার মাধ্যমে কি হয়, তার ড্রাই কফ হয়। তার মানে এই লোকের অবশ্যই ব্রাডিকাইনিন লেভেলটা বেশি থাকবে। আনসার কি বোঝা গেল না? কারো কোনো কনফিউশন? দ্রুত বলতে হবে ইয়েস অর নো, কারণ এই কনফিউশনের মধ্যে যদি আপনি আধা ঘন্টা লাগান যে ভাইয়া হ্যাঁ আমি বুঝি নাই বুঝছি, তাহলে তো আবার ঝামেলা। ওকে, 4 নাম্বার। 35 বছর একটা মানে মহিলা আসছে আপনার কাছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস নিয়ে ফর 20 ইয়ার্স, এবং তার মাইক্রো এলবো মিনোরিয়া ফর 3 ইয়ার। গত 3 বছর ধরে তার মাইক্রো এলবো মিনোরিয়া আছে। রেনাল বায়োপসিতে আপনি এই পেশেন্টের রেনাল বায়োপসিতে আপনি কি পাবেন? আপনি জানেন যে ডায়াবেটিস মেলাইটাসে আমাদের যে রেনাল প্রবলেম হয়, যেটা আমরা নেফ্রোটিক সিনড্রোম একটা পাই, যেখানে কি হয় ডায়াবেটিক গ্লোমেরুলোনেফ্রোপ্যাথি হয় বা ডিফিউজ গ্লোমেরুলোস্ক্লেরোসিস হয়, তাই না? ওখানে কি হয় ইফারেন আর্টারিওলার স্ক্লেরোসিস ডেভেলপ করে। এবং ডায়াবেটিস আমরা কি জানি, আমরা জানি ওখানে পুরো গ্লোমেরুলাসের মধ্যেও স্ক্লেরোসিস ডেভেলপ করে যায় সেই জন্য। এবং গ্লোমেরুলার কি হয়, স্কারিং হয়, গ্লোমেরুলার হাইপারট্রফি হয়, গ্লোমেরুলার স্কারিং হয়। কেন? কারণ ডায়াবেটিসে হাইপার ফিল্ট্রেশন হয়, তাই না? তাহলে হাইপার ফিল্ট্রেশন মানে কি, জিএফআর বেশি হবে, তাহলে গ্লোমেরুলাসের মধ্যে কি হবে, হাইপারট্রফি হবে, গ্লোমেরুলার স্ক্যারিং হবে। স্ক্যারিং হলে আমরা সেটাকে কি বলি, গ্লোমেরুলোস্ক্লেরোসিস আমরা বলি। তাহলে এই লোকের কি হয়েছে, ডিফিউজ গ্লোমেরুলোস্ক্লেরোসিস। অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। পরিষ্কার না ভেজাল আছে? 4 নাম্বার। আমরা 5 নাম্বারে চলে যাই। এ বেবি বয় ডাইস সেভারাল আওয়ার্স আফটার হিজ বার্থ, প্রায় কয়েক ঘন্টা পরে একটা বাচ্চা মারা গেছে। অনেক চেষ্টা করা হয়েছে ওকে, তার কি পাওয়া গেল, রিঙ্কেল স্কিন, ডিফর্মড লিমস, অ্যাবনর্মাল ফেস। প্রিনেটাল আল্ট্রাসাউন্ডে কি পাওয়া গেছে, তার 15 সপ্তাহের সময় আল্ট্রাসাউন্ড করা হয়েছে এবং কি পাওয়া গেছে, মাদার্স প্রেগনেন্সি কমপ্লিকেটেড বাই ওলিগোহাইড্রোমনিয়াস। রেনাল সিস্টেমে এই ওলিগোহাইড্রোমনিয়াস, রিঙ্কেল স্কিন, ডিফর্ম লিভ, অ্যাবনর্মাল ফেস, এই যে সিকোয়েন্সগুলো, এই যে কন্ডিশনগুলো, এগুলো কোন সিস্টেমের কন্ডিশন? এই প্রশ্নটা কোন সিস্টেমের? ধরেন এই প্রশ্নটা আপনি প্রশ্নটা আসলো, আপনি কোন সিস্টেমের ভাববেন? আপনাকে তো আগে ভাবতে হবে যে হ্যাঁ ভাই এটা হলো রেনাল সিস্টেমের প্রশ্ন, তাই না? তারপরে আপনি অন্য কিছু চিন্তা করবেন। তার মানে এটা তো আমি যেহেতু রেনাল সিস্টেমের পরীক্ষা নিচ্ছি বলে আপনি মানে আগে থেকে জানতে পেরেছেন এটা নিশ্চয়ই রেনাল সিস্টেমের প্রশ্ন, কিন্তু মেন পরীক্ষা তো এভাবে থাকবে না। তার মানে আপনি বললেন এটা হলো রেনাল সিস্টেমের প্রশ্ন। এখানে অলিগোহাইড্রোমনিয়াস এবং এই সিমটমগুলো কোথায় থাকে রে ভাই, থাকে হলো পটার সিকোয়েন্সের মধ্যে থাকে। তাহলে পটার সিকোয়েন্স হবে কখন, যখন রেনাল এ জেনেসিস ডেভেলপ করবে বাইল্যাটারাল।
তাহলে রেনাল এজেনেসিস ডেভেলপ করবে কখন? যখন ইউরেটেরাল বার্ড ঠিক মতো তৈরি হবে না। কারণ আপনি জানেন ইউরেটেরিক বার্ড যেটা, এই ইউরেটেরিক বার্ডটা হলো মেটানেফ্রিক যে ব্লাস্টেমা আছে, ওই ব্লাস্টেমাকে ইনডিউস করে, মেটানেফ্রিক ব্লাস্টেমাকে কি করে তারা স্টিমুলেট করে ফর দ্য জেনারেশন অফ, ফর দ্য ফরমেশন অফ কিডনি, মেটানেফ্রিক মেজেনকাইম অথবা মেটানেফ্রিক ব্লাস্টেমা। তাহলে ইউরেটেরিক বার্ড যদি ঠিকমতো তৈরি না হয়, অর্থাৎ ফেইলিওর টু ডেভেলপমেন্ট অফ দ্য ইউরেটেরিক বার্ড, তখন আপনার এই বাইল্যাটারাল রেনাল এজেনেসিস হতে পারে, হয়ে তখন পটার সিকোয়েন্স হতে পারে। কারণ আপনি জানেন আপনার এই ফিটাস অবস্থায় মায়ের যে এমনিওটিক ফ্লুইড, সেই এমনিওটিক ফ্লুইড আসে কোত্থেকে? কিডনি থেকে। বাচ্চার ইউরিনেশনের মাধ্যমে এমনিওটিক ফ্লুইড ডেভেলপ করে। ফারজানা আপু, আপনি কি আছেন আমাদের সাথে? ফারজানা আপু, ফারজানা আপু ভয় পাওয়ার দরকার নেই, ফারজানা আপু আমাদের সাথে আজকে জয়েন করেছে। তো ভয় পাওয়ার কোনো দরকার নেই, এগুলো আমাদের প্রিভিয়াস পড়াশোনার প্রশ্ন। ইনশাল্লাহ আপনি যখন কন্টিনিউ করবেন তখন আপনি ইনশাল্লাহ সামনের পরীক্ষাগুলো পারবেন বলেই আমার বিশ্বাস। ঠিক আছে ফারজানা আপু? ভাইয়া আছে, ভাইয়া আছে। ওকে ওকে, আমরা সামনে 6 নম্বর প্রশ্নে চলে যাই। 33 বছর একটা আসছে প্রফেশনাল বাস্কেটবল প্লেয়ার, কোথায় আসলে? ইমার্জেন্সিতে আসছে আপনার কাছে। ইন্টারমিটেন্ট অ্যান্ড এক্সক্রুশিয়েটিং পেইন ইন দ্য রাইট ফ্ল্যাঙ্ক দ্যাট রেডিয়েটস টু হিজ ইনার থাই অ্যান্ড টেস্টিকল। ভাই এই যে পয়েন্টটা দিয়ে আমাকে বুঝে ফেলতে হবে, তার ফ্ল্যাঙ্ক পেইন যেটা গ্রয়েনে গেল, থাইতে গেল, রেডিয়েট করলো, এটা নিশ্চয়ই সেটা হলো রেনাল স্টোন। কারণ রেনাল স্টোনের টিপিক্যাল ক্যারেক্টার হচ্ছে এটা। এক নাম্বার, এই পেনটার নৌশিয়া এবং ভমিটিং হয়। আপনি জানেন রেনাল স্টোন যখন, যেটা হলো ইউরেটারি স্টোন, ইউরেটারি স্টোনটা হলো আমরা একটা কলিকি পেন পাই, এবং ওইসব পেনে আমরা কি হয়, আমাদের নৌশিয়া হয় এবং ভমিটিং হয়। ফিজিক্যাল এক্সামিনেশনে কি পাওয়া গেল? রিবাউন্ড টেন্ডারনেস বাট গার্ডিং ইজ প্রেজেন্ট অ্যাজ ওয়েল এজ ডিজুরিয়া এবং অ্যান্ড হেমাচুরিয়া। ঠিক আছে, ওই যে ইউরেটারি স্টোন হলো, ওখান থেকে ইরিটেশনের মাধ্যমে হেমাচুরিয়া হবে এবং ডিজুরিয়া হবে। ইউরিন ক্রিস্টাল, ওই যে স্টোনটার ইয়ে করা হলো, মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে পাওয়া গেল স্টোনটা হলো এনভেলাপড এবং ডাম্বেল শেপড। তাহলে এই যে ডাম্বেল শেপড, আপনি প্রথম লাইনটা দিয়ে বুঝলেন সেটা হলো রেনাল স্টোন। এরপরে কথা দিয়ে বুঝলেন সেটা হলো স্টোনের মানে মাইক্রোস্কোপিক ফিচার বলা হয়েছে। এবং ডাম্বেল স্টোন যেটা হলো কোথায় গেলো, এই যে। তাহলে এখন তারা কি বলেছে? তারা বলেছে যে ডায়াগনোসিসটা কি? তাহলে ডাম্বেল স্টোন এটা কোন ধরনের স্টোন? এনভেলাপ ডাম্বেল স্টোন কোন ধরনের স্টোন? আরে মিয়া, ক্যালসিয়াম স্টোন কি? ক্যালসিয়াম স্টোন বললে হবে? আপনাকে তো স্পেসিফিক বলতে হবে ভাইয়া, ক্যালসিয়াম ফসফেট না ক্যালসিয়াম অক্সালেট? কি ক্যালসিয়াম ফসফেট কইছে? ক্যালসিয়াম অক্সালেট স্টোন। ডাম্বেল শেপড এনভেলাপড ডাম্বেল শেপ স্টোন হলো ক্যালসিয়াম অক্সালেট, আর ক্যালসিয়াম ফসফেট হলো ওয়েজ শেপ প্রিজম রোজেট শেপ স্টোন। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম অক্সালেট স্টোন হলো আপনি জানেন রেডিও ওপেক। রেডিও সে ওপেক, যেটা এখানে ক্যালসিয়াম আছে সে হলো রেডিও ওপেক, তার মানে রেডিও ওপেক কিডনি স্টোন পাওয়া যাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সাত নাম্বার হচ্ছে 2 মাসের একটা 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 ছেলে, একটা বয় আসছে আপনার কাছে, ফিজিশিয়ানের কাছে আসছে কি নিয়ে? অ্যাবডোমিনাল ম্যাস এবং হোয়াইল বাথিং হিম ডিনাই এনি ফিভার চিলস এবং ডিক্রিজ ইউরিন আউটপুট এবং হেমাচুরিয়া, কোনো সমস্যা নাই, কিন্তু তার হলো একটা অ্যাবডোমিনাল ম্যাস আছে। ঠিক আছে, এবং সেটা প্যালপেটেড ইন দ্য মিড লাইন। আলট্রাসাউন্ডে কি পাওয়া গেছে? পেলভিক, এটা কি অ্যানলার ছিল নাকি কি ছিল? আমি তো কি লেখা আছে দাঁড়ান তো, এটা হলো হ্যাঁ, শোজ pelvic kidney fused at their lower pelvis and not in their usual anatomic location। তাই না? তাহলে এই মেইন পয়েন্ট হচ্ছে এটা, তাই না, যে অ্যাবডোমিনাল মানে পেলভিক কিডনি পাওয়া গেছে যেটা হলো ফিউজড হয়ে আছে লোয়ার পোলে। তাহলে এই কথাটা যদি আমরা কি বুঝি? এটা হলো নিঃসন্দেহে হর্স শো শেপড কিডনি, তাই না? এবং তাহলে এই লোকের আর কি থাকতে পারে? অ্যাবনর্মাল কিডনি ফ্রম অকুপাইং ইটস অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, অর্থাৎ এই প্রবলেমের কারণে তার আর কি সমস্যা থাকতে পারে এগুলোর মধ্যে? আমরা একটা কথা বলেছিলাম, এনি কনজেনিটাল কিডনি অ্যাবনর্মালিটি লিডস টু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তাই না? ওকে, তাহলে এই লোকের আপনাকে এখানে একটা প্রশ্ন চাওয়া হতে পারে, তার ফিউচার কমপ্লিকেশন কী থাকতে পারে? ফিউচার কমপ্লিকেশন হতে পারে ইউটিআই। আপনাকে প্রশ্ন কী চাওয়া হলো? প্রশ্ন চাওয়া হলো যে এই যে কিডনিটা এমন হলো যেটা হর্স শেপ কিডনি,
সে মানে কোন স্ট্রাকচারের কারণে কিডনিটা উপরের দিকে মানে অ্যাবডোমেনে উঠতে পারতেছে না? কোনটা? নিঃসন্দেহে ইনফেরিয়র মেজেন্টারিক আর্টারি। ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড কোশ্চেন। 8 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল। দেখেন প্রশ্নটা দেখতে মনে হয় যেন ছোট, কিন্তু আপনি পরীক্ষায় দেখা যাবে এইসব এই মার্কার টাকার দেখলে মাথাটা চক্কর মারে, তাই না? দেখেন 67 বছর একজন আসে আপনার কাছে, পোস্ট অপারেটিভ রিকভারি ইজ ফাউন্ড টু অলিগিউরিয়া। ওকে, তার কি পাওয়া গেল? ব্লাড ল্যাব স্টাডিতে ব্লাড ইউরিন নাইট্রোজেন লেভেল হলো 200 এবং সেরাম ক্রিয়েটিনিন হলো 6। তার মানে তার নিঃসন্দেহে তার কিডনি ফেলিওর আছে, তাই না? ব্লাডে বান বেড়ে গেছে 200, ক্রিয়েটিন হলো 6। স্পেসিফিক ইউরিনারি গ্র্যাভিটি 1.050, ইউরিন অসমোলারিটি 670 মানে 670। সেরাম সোডিয়াম হলো সরি, এটা হলো ইউরিনের সোডিয়াম হলো 14, তাই না? 14। তারপরে ফ্র্যাকশনাল এক্সিডেন্ট দেখেন, এই যে লেভেলগুলো এখন আপনি যে ধরেন সংখ্যা যদি 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 আপনি পড়েন, হ্যাঁ 14, 670, 1.050, তারপর হলো কি 54%, ভাই এগুলো যদি পড়েন মাথাটা গরম গরম হয়ে যাবে। তাহলে আপনি কি পড়তে পারেন হলো তার স্পেসিফিক গ্রেভিটি বেশি, মানে ইউরিনটা হলো কনসেন্ট্রেটেড ইউরিন। ইউরিন অসমোলারিটি অনেক বেশি, মানে ইউরিনটা কনসেন্ট্রেটেড। ইউরিনারি সোডিয়াম কত? 14, মানে 20-এর কম। ঠিক আছে? আমরা 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 যখন এই অ্যাকিউট কিডনি ইনজুরির স্টেপগুলো পড়েছি, ইন্ট্রেসিং, প্রিরেনাল, পোস্টরেনাল, ইন্ট্রারেনাল, আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি, আমি এখন আর ব্যাখ্যা করতে চাই না। তাহলে দেখেন যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে বার্ন এবং ক্রিয়েটিন রেশিও 56, এই একটা কথা দিয়ে আপনি বলে ফেলতে পারেন সেটা হলো প্রি রেনাল। আপনি যদি অন্য কিছু প্যাথ লাগিয়ে ফেলেন, এই একটা কথা যে আপনি নিঃসন্দেহে বলে ফেলতে পারেন সেটা হলো প্রিরেনাল। কেন ভাই এটা প্রিরেনাল? আমরা জানি 20 বেশি হবে রেশিও, বার্ন এবং ক্রিয়েটিন রেশিও 20 বেশি হবে। ভাই আমি বিস্তারিত বিস্তারিত ব্যাখ্যা করেছি এগুলো, আমরা এখন আর কথা বলে সময় নষ্ট করতে যাচ্ছি না। এটা তাহলে কি হবে? প্রি রেনাল ফেইলিওর, পুরোটাই হলো প্রি রেনাল ফেইলিওরের সাইন। তার মানে সেটা হবে হার্ট ফেইলিওর। আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট এখানকার এই এক্সপ্লেনেশনগুলো বুঝতে পারছেন। ওকে, এই 8 নাম্বার, এই আশরাফ ভাই নাকি যেন বললো যে 8 নাম্বারে কি ঝামেলা? এই 8 নাম্বার ক্লিয়ার হয়েছে? 8 নাম্বারে কার কি ঝামেলা? তাড়াতাড়ি বলেন। ওকে, 9 নাম্বার। 9 নাম্বার হলো, না পারলে মনে হয় যেন প্রশ্নটা ভুল কিনা, তাই না? মাঝে মাঝে এরকম মনে হয়, যখন আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোচিং করতাম তখন যেটা আমার কাছে মিলতো না, তখন ভাইরা বলতো ভাই এটা তো প্রশ্নটা ভুল। দেখা গেল উনি দেখা যেত বইটাই খুলে, তপন স্যারের বই বা ফিজিক্স ইসাক স্যারের বই খুলে না দেখাইতো, দেখো বই এটা লেখা আছে। ওকে, 9 নাম্বার। এখন খেয়াল করে 23 বছর একটা ওল্ড আফ্রিকান আমেরিকান আসছে আপনার কাছে। দেখেন ক্লু, কোন জায়গায় লুকিয়ে আছে। 23 বছর, অল্প বয়স্ক একটা মানুষ, সে হলো আফ্রিকান আমেরিকান। 1 নাম্বার। 2 নাম্বার হলো ইমার্জেন্সিতে আসছে 3 দিনের হিস্ট্রি অফ দ্য গ্রস হেমাচুরিয়া, এবং তার শি ডিনাইজ এনি রিসেন্ট ইলনেস অর এনি হিস্টোরি অফ দ্য ইউটিআই। তার কোনো ইউটিআই ছিল না, কোনো প্রবলেম ছিল না। এই লোকটা, এই মহিলাটা আপনার কাছে আসছে, একটা আফ্রিকান আমেরিকান মহিলা, 23 বছরের, 3 দিনের হিস্ট্রি অফ দ্য গ্রস প্রোটিনেরিয়া। তার মানে তার কি আছে ভাই? নেফ্রোটিক সিন্ড্রোম, এটা আমরা বলে ফেলতে পারি। She revealed that she has been having gradual increasing fatigue, malaise over the past few months. গত কয়েক মাস ধরে সে ফ্যাটিক এবং ম্যালেজ এবং তার ইন্টারমিটেন্ট জয়েন্ট পেইন আছে। তার কি আছে? তার র্যাশ আছে একটা, ব্রিজ অফ দ্য নোজ দ্যাট অকার স্পন্টেনিয়াসলি এবং রিজলভস অন ইটস ওন। তার নেজাল ব্রিজের দিকে একটা র্যাশ আছে এবং তার ইন্টারমিটেন্ট জয়েন্ট পেন আছে, ফ্যাটিক আছে এবং তার ম্যালেজ আছে। তার হাইপার টেনশনও আছে, সিগনিফিকেন্ট প্রোটিনিউরিয়া আছে, ইউরিনে আরবিসি আছে। এই যে তার জয়েন্ট পেইন, 23 বছর একটা ইয়াং আফ্রিকান আমেরিকান, জয়েন্ট পেইন এবং তার নেজাল র্যাশ, যেটাকে আমরা বলি হলো মেলার র্যাশ। তার মানে তার ডায়াগনোসিসটা কি? তার ডায়াগনোসিস হলো এসএলই। তাহলে তার এই এসএলইর কারণে তার হলো প্রোটিনুরিয়া। ঠিক আছে? এসএলইর কারণে তার হলো সিগনিফিকেন্ট প্রোটিনিউরিয়া ডেভেলপ করেছে। এখন আপনাকে বলতে হবে যে এই এসএলইতে তার এই লোকের আন্ডারলাইং প্যাথো ফিজিওলজিক্যাল কন্ডিশন কোনটা? কোনটা? কারা বলতে পারবে? কারা এটার আনসার ঠিক দেখাইছে? হ্যাঁ,
পিবি immune complex in the within the renal glomeruli RBC cast. ভেরি গুড, সবাই তাহলে বিয়ে দেখাচ্ছে না? তাহলে দেখেন আপনি ধরেন এটার আনসারটা ধরেন আপনার কাছে ভেজাল মনে হচ্ছে, তাহলে আপনি এক্সক্লুশন মেথডটাও যদি খেয়াল করেন, দেখেন অ্যাগ্রিগেশন অফ দ্য লাইট চেইন উইদিন রেনাল মেসেঞ্জাম, যেটাকে আমরা বলি হলো অ্যামাইলয়েডোসিস, এটাকে আমরা কি বলি? অ্যামাইলয়েডোসিস বলি। আচ্ছা ভাই, অ্যামাইলয়েডোসিস প্রোটিন হবে, আরবিসি কাস্ট কেন হবে? ওকে, ডিপোজিশন অফ দ্য ইমিউন কমপ্লেক্স উইদিন গ্লোমেরুলাই, আপনি তো এটা আপনারা সবাই আনসার বলেছেন। চলো আমরা বাকিগুলো এক্সক্লুড করি। ইফেসমেন্ট অফ দ্য ফুড প্রসেস, এই একটা কথা যে আমরা বলতে পারি সেটা হলো মিনিমাল চেঞ্জ ডিজিজ, লস অফ হ্যাপারান সালফেট ময়েটিস দ্যাট ফর্ম দ্য রেনাল টিউবিউল ফ্র্যাকশন ব্যারিয়ার, এটা হলো শুধুমাত্র প্রোটিনুরিয়াতে হবে, অর্থাৎ নেফ্রোটিক সিনড্রোম এটা হবে। নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন, যেটা কোথায় হবে? সেটা হবে হচ্ছে একিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, তাই না? তার মানে আপনি এসএলইতে শুধুমাত্র আপনার মিলতেছে হলো বি নাম্বার, যেটা হলো ডিপোজিশন অফ দ্য ইমিউন কমপ্লেক্স উইদিন দ্য গ্লোমেরুলাই। ওকে, তারপরে কথা হচ্ছে দশ নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 67 বছর একজন ওবেস আপনার কাছে আসে কি নিয়ে? সোয়েলিং ইন দ্য হ্যান্ড, ফিট এবং ফেস, ঠিক আছে? তার ফিজিক্যাল এক্সামিনেশন কি পাওয়া গেছে? 3+ ইডিমা ইন দ্য লোয়ার এক্সট্রিমিটি এবং 1+ ইডিমা অফ দ্য হ্যান্ড অ্যান্ড অ্যারাউন্ড দ্য আইস। তার মানে তার সিগনিফিক্যান্ট প্রোটিনুরিয়া আছে, তাই না? সিগনিফিক্যান্ট তার ইডিমা, মানে প্রোটিনুরিয়া তো আমি বলতে পারবো না প্রশ্ন এই কথা দেখেই, তার মানে তার সিগনিফিক্যান্ট ইডিমা আছে, এটা আমি বলতে পারি। ইউরিনে পাওয়া যাচ্ছে 3+ প্রোটিন, তার মানে তার সিগনিফিক্যান্ট প্রোটিনুরিয়া আছে, এটা আমরা বলতেই পারি, তাই না? তাহলে সিগনিফিক্যান্ট প্রোটিনিউরিয়ার কারণে তার ইডিমা হয়েছে, ব্লাডে প্রোটিন কমে গেছে, অসমোটিক প্রেসার বা অঙ্কোটিক প্রেসার কমে গেছে, তার ইডিমা হয়েছে। রেনাল বায়োপসিতে কি পাওয়া গেছে? ইন দিস ইমেজ। তাহলে এই ইমেজের মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন? রেনাল বায়োপসিতে একটা সে হলো কোন ধরনের পার্সন? তার হলো সিগনিফিক্যান্ট প্রোটিনুরিয়া আছে, ওবেস পার্সন, এবং তার আর কোনো কিছু আছে না? আর কোনো কিছু নেই। ওকে, এবার আপনি আসেন, তার ডায়াগনোসিসটা কি ভাই? নেফ্রাইটিক না নেফ্রোটিক? অবশ্যই নেফ্রোটিক, নেফ্রোটিক, এক নম্বর কথা। নেফ্রোটিক সিনড্রোম যেগুলো আছে তার মধ্যে কিডনির বায়োপসি করলে এইরকম হোমোজেনাস হায়ালিনাস ম্যাটেরিয়াল, ভাই এটাকে হায়ালিন অন্য কিছু সেটা নয় আমি বলতে না পারি, কিন্তু এটা তো ভাই হোমোজেনাস, এটা তো আমি বলতে পারি, একদম স্পষ্ট দেখা যাচ্ছে হোমোজেনাস। হায়ালি নাকি গ্রেনুলার নাকি বক্করচক্কর এগুলো নয় আমি না বুঝলাম, কিন্তু এটা তো হোমোজেনাস, এটা তো বোঝা যাচ্ছে। এই হোমোজেনাস ম্যাটেরিয়াল কোথায় পাওয়া যায়? ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে, যেটাকে আমরা বলি হচ্ছে ওই যে কে এম নোডিউল বলি না আমরা, কে ডব্লিউ নোডুল, কে এম তো না, কে ডব্লিউ নোডুল, কে ডব্লিউ নোডুল। তাহলে কে ডাব্লিউ নোডুল কোথায় পাওয়া যায়? ডায়াবেটিক গ্লোমেরুলো নেফ্রোপ্যাথিতে। তাহলে এই লোকের ফিউচারে আর দেখেন তারা প্রশ্নে কি চাইছে? হুইচ দ্য ফলোইং কোমরবিডিস, তার মানে তার যেহেতু ডায়াবেটিস ছিল, তাহলে ডায়াবেটিসে ভাই কোন কোমরবিডি থাকতে পারে? করোনারি আর্টারি ডিজিজ। বোঝা গেল? ক্রিসেন, এখানে এটা কি এটা ক্রিসেন বোঝা যায়? এটা হোমোজেনাস একটা ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে, ক্রিসেন তো হবে না ভাই। ওকে, তারপরে ছিল ফোকাল ফোকাল ছিল, ফোকাল ফোকাল লাগছে না এটা? না আমার তো লাগতেছে না, এটা আসলে চোখের বিষয়। আপনার লাগতেছে না, আমার লাগতেছে, বা আমার লাগতেছে না আপনার লাগতেছে, আমি কি করবো এখানে? আমার তো লাগতেছে না। ভাইয়া আমার এখানে একটু গ্লোমেরুলার থিকেনিং মনে হচ্ছে না? না, আমার তো মনে হচ্ছে না, আপনার মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে না। এটা আসলে এই পিকচার গুলো ফোকাল বারবার দেখা ফোকাল 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 হবে না, ফোকাল কারণ ফোকালে তো 50% এর কম থাকে। তো এখানে কিন্তু দেখেন এই পুরো ইসের প্রায় মানে 50% এর বেশি কেডব্লিউ নোডুলের মধ্যে শুনেন, একটা আসলে এই হায়ালিন যে আছে। মানে 50% বেশি না কম সেটা দিয়েও বোঝাটা খুব মুশকিল। আপনার এখানে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা হলো ভাই এই যে নডিউল, একদম টিপিক্যাল নডিউলার প্যাটার্ন, একদম হোমোজেনাস, মাঝখানে মাঝখানে কোনো কিছু নেই, কোনো সেলটাল কোনো কিছু নেই, একেবারে মনে হয় যেন সাদা রাস্তা, মরুভূমি, ধুধু মরুভূমির মতো। এটার চেয়ে ভালো পিকচার হতে পারে না এই কে ডব্লিউ নডিউলের। যদি মানে যেটা হলো FSGN, আপনারা কারা বলেছেন FSGN? FSGN যারা বলেছেন তাদের একটা পিকচার দেখাতে পারলে আমার অনেক সুবিধা হতো। তাসমিনা আপু মনে হয় আমাকে FSGN এর একটা পিকচার পাঠিয়েছিলেন, আপনারা আমাকে এটা পাঠাতে বললে হয়তো আমরা দেখাতে পারতাম যে আসলে APGN বা FSGN এ কোন ধরনের কি হয়। এটা হচ্ছে পিকচার দেখার বিষয়, এটা আপনার কাছে যেটা মনে হবে আমার কাছে যেটা মনে নাও হতে পারে, এটা হচ্ছে পিকচার দেখে আপনাদেরকে এখানে ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে। ডেফিনেটলি এটা KW নডিউল। ওকে, 11 নম্বর প্রশ্ন হচ্ছে 3 years old boy comes to the pediatrician after his mother
নোটিসড সোয়েলিং ইন হিজ ফেস এবং লেগ। 3 বছরের একটা বাচ্চা আসছে আপনার কাছে ফেস এবং লেগের সোয়েলিং নিয়ে। তার সিগনিফিক্যান্ট পেরি অরবিটাল ইডিমা আছে, 1+ ইডিমা আছে লোয়ার এক্সট্রিমিটিতে, ইউরিনে পাওয়া গেছে 3+ প্রোটিন। তার মানে 3 বছরের বাচ্চার সিগনিফিক্যান্ট প্রোটিন ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হলো মিনিমাল চেঞ্জ ডিজিজ। স্টেপ 1 এর জন্য ডায়াগনোসিস এটাই, আর কোনো কিছু না ভাই। 3 বছরের বাচ্চাকে অন্য কোনো কারণে প্রোটিনে হতে পারে না, হতে পারে বাংলাদেশের এফসিবিএস পরীক্ষা হতে পারে, কিন্তু ইউএসএমএল স্টেপ 1-এ 10 বছরের নিচের কোনো বাচ্চা সিগনিফিক্যান্ট প্রোটিনুরিয়া, এটা হবে হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ। আপনাকে এখানে কি বলা হলো যে লাইট মাইক্রোস্কোপিতে কি পাওয়া যাবে? আমরা জানি মিনিমাল চেঞ্জ ডিজিজে কোনো লাইট মাইক্রোস্কোপিতে কোনো চেঞ্জ হয় না, তার মানে নর্মাল গ্লোমেরুলাই পাওয়া যাবে। আমি যদি আপনার প্রশ্ন করি এখানে ভাইয়া ইলেকট্রন মাইক্রোস্কোপিতে কি পাওয়া যাবে? ইলেকট্রন মাইক্রোস্কোপিতে পাওয়া যাবে হলো এই যে ইফেসমেন্ট অফ দ্য গ্লোমেরুলার বেজমেন্ট মেমব্রেন বা গ্লোমেরুলাই। আমি যদি আপনাকে এখানে প্রশ্ন করি ভাইয়া এই বাচ্চাটার মোস্ট কমন মোড অফ ট্রিটমেন্ট কি হবে? আপনি বলবেন স্টেরয়েড, তাই না? আমরা মিনিমাল চেঞ্জ ডিজিজ আমরা কি দিই? আমরা বাচ্চাদেরকে আমরা স্টেরয়েড দিলে ভালো রেসপন্স করে, ভেরি ভেরি হাই ইয়েল্ড, ভেরি হাই মিনিমাল চেঞ্জ ডিজিজ ইউএসএমএল স্টেপ 1 এর জন্য ভেরি হাই ইয়েল্ড। ওকে, 12 নম্বর প্রশ্ন। একটা নতুন বাচ্চা, দেখেন এটাও একটা ক্লু যে নতুন একটা বাচ্চা আসছে আপনার কাছে, নিউবর্ন একটা বেবি, ডিসমরফিক, ডায়াগনোজ বাই ডিসমরফিক এজ এ পেডিয়াট্রিশিয়ান ইন দ্য নিউবর্ন নার্সারি। ফিজিক্যাল এক্সামিনেশন কি পাওয়া গেছে? ব্রড নেক, ওয়াইড শেপ নিপল এবং সিস্টোলিক ইজেকশন মারমার। ডায়াগনোজ কি? এই কথা দিয়েই ডায়াগনোজ হলো টার্নার সিনড্রোম। ইকোতে পাওয়া গেছে কোয়াক্টেশন অফ অ্যাওর্টা। আমরা জানি টার্নার সিনড্রোমের মোস্ট কমন দুইটা কার্ডিয়াক অ্যাবনরমালিটির নাম কি? একটা হলো কোয়াক্টেশন অফ অ্যাওর্টা, একটা হলো বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ। মোস্ট কমন 2 কার্ডিওভাস্কুলার অ্যাবনরমালিটিস অফ টার্নার সিনড্রোম। ওকে, তাহলে এখানে কি দেওয়া আছে? কোয়াক্টেশন অফ অ্যাওর্টা দেওয়া আছে, বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ থাকতে পারে। ওকে, দ্য ইকোতে পাওয়া গেছে, ইকোতে কি পাওয়া গেছে? ইকো অ্যাবডোমেন ইকো করা হয়েছে এবং নোটিস রেনাল অ্যাবনরমালিটি অ্যাসোসিয়েটেড উইথ দিস পেশেন্ট সিনড্রোম। আপনি জানেন টার্নার সিনড্রোমে কোন রেনাল অ্যাবনরমালিটি থাকে ভাই? হর্স শো শেপড কিডনি। টার্নার সিনড্রোমে কি থাকে? হর্স শো শেপড কিডনি। এবং আমরা একটু আগে বলেছি এবং আমরা ক্লাসেও বলেছি যে কোনো কনজেনিটাল অ্যাবনরমালিটি অফ দ্য কিডনি, অ্যানোমালি অফ দ্য কিডনি কজেস ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন। ওকে ভাই, প্রত্যেকটা কথাই কিন্তু ক্লাসে বলা, তাই না? প্রত্যেকটা কথাই ক্লাসে বলা। আপনি যদি এখানে বলেন যে ভাইয়া প্রশ্ন খুব কঠিন হয়েছে, এটা আসলে আমার জন্য কি দুর্ভাগ্য না সৌভাগ্য আল্লাহ ভালো জানে। 67 বছরের একটা পুরুষ আসছে আপনার কাছে, ক্লিনিকে আসছে, যে তার ইউরিনে ব্লাড যায়। ওকে, ইউরিনে ব্লাড যায় গত কয়েকদিন ধরে, মাইন্ডেড কয়েকদিন ধরে তার ইউরিনে ব্লাড যায়। সে হলো একটা বুড়া মানুষ, 67 বছরের একটা পুরুষ। রিলাক্টেন্ট টু ভিজিট এ ডক্টর স্টেটিং দ্যাট হি ডাজন্ট ফিল এনি পেইন। তার কোনো অসুবিধা হচ্ছে না, তার কোনো পেইনও নাই, কোনো কিছু নাই, সেই জন্য হচ্ছে সে রিলাক্টেন্ট টু ভিজিট এ ডক্টর। তার ছেলে বলতেছে যে তার বাবা হ্যাড বিন অন এগ্রিকালচারাল ওয়ার্কার ইন দেয়ার নেটিভ ইজিপ্ট বিফোর ইমিগ্রেটিং টু দ্য ইউনাইটেড স্টেটস ফিউ ইয়ার্স অ্যাগো। কয়েক বছর আগে তার বাবা কোথেকে আসছে? ইজিপ্ট থেকে আসছে। তারা ছিল ইজিপশিয়ান এবং তার বাবা হলো হেভি স্মোকার। তার ফিজিক্যাল এক্সামিনেশন কী পাওয়া গেছে? নর্মাল, ঠিক আছে। ইউরিনারি লিভিস হিমাচুরিয়া এবং নিউমেরাস এপিথেলিয়াল সেল তার হাই পাওয়ার ফিল্ড। ওকে, নিউমেরাস এপিথেলিয়াল সেলও পাওয়া গেছে, তার হিমাচুরিয়া পাওয়া গেছে, ঠিক আছে। পায়ালোগ্রাম করা হয়েছে, ইরেগুলার শেপড ফিলিং অফ দ্য ডিফেক্টস অ্যাবাভ ট্রাইগন এবং ক্যালসিফিকেশন পাওয়া গেছে ব্লাডার ওয়ালে। ফিজিশিয়ান ইনফর্ম দ্য পেশেন্ট দ্যাট হিজ প্রবলেম দ্যাট মে হ্যাভ বিন কজড বাই ক্রনিক ইনফেকশন। ইজিপশিয়ান পেশেন্ট, ইজিপ্ট থেকে আসছে, ইনফেকশন, ইজিপশিয়ান পেশেন্টের ইনফেকশন, ডায়াগনোসিস একটাই, অর্গানিজম একটাই, আনটিল আদারওয়াইজ প্রুভড, সেটা হবে সিস্টোসোমা হেমাটোবিয়াম। ডায়াগনোসিস কি? সিস্টোসোমা হেমাটোবিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউএসএমএল স্টেপ 1, ঠিক আছে। সিস্টোসোমা হেমাটোবিয়াম দিয়ে কি হয়? ব্লাডার ক্যান্সার হয় এবং ওখানে ফোকাল ক্যালসিফিকেশন হতে পারে। সরি, এটাকে আমি সেভ করে ফেললাম ভুলে, আমি তো ক্রস দিয়ে যাচ্ছিলাম। সরি, ভুলে সেভ দিয়ে ফেলছি। ওকে, 14 নাম্বার। 13 বছর একটা ওল্ড বয় আসছে আপনার কাছে, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে পেরিঅরবিটাল ইডিমা। 13 বছরে, দেখেন মাইন্ডেড, 13 বছরে আসছে পেরিঅরবিটাল ইডিমা, হাইপারটেনশন, টি কালার্ড ইউরিন। ওকে ওকে,
13 বছরের বাচ্চা তো ভাই হাইপারটেনশন হওয়ার কথা নয়। তার বাবা বলতে, তার মানে বাবা মা বলতেছে যে তার শর্ট ছিল গত 3 সপ্তাহ আগে ইউরিনে পাওয়া গেছে আরবিসি উইথ কাস্ট এবং পজিটিভ এএসও টাইটার, ঠিক আছে, এবং ডিক্রিজ দ্য লেভেল অফ কমপ্লিমেন্ট। কোন কমপ্লিমেন্ট এখানে কমে যায়? এটা ডায়াগনোজ হলো নিঃসন্দেহে সবাই পারেন, সেটা হলো এপি, পিএসজিএন অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এপিএসজিএন, তাই না? এখন তাহলে এই লোকের ইলেকট্রন মাইক্রোস্কোপিতে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? সাবএপিথেলিয়াল হাম, নাকি ডেন্স ডিপোজিট উইদিন বেসমেন্ট মেমব্রেন, নাকি গ্রানুলার সাবেন্ডোথেলিয়াল ডিপোজিট, নাকি মেসেঞ্জিয়াল ডিপোজিট, নাকি পোডোসাইট ইফেসমেন্ট? ভাই পোডোসাইট ইফেসমেন্ট কোথায় পাওয়া যায়? মিনিমাল চেঞ্জ ডিজিজে, ঠিক আছে, তাই না? এখন তাহলে বাকিগুলোর মধ্যে কোনটা আমাদের এই এপিজিএনে মিলে? সেটা হলো সাব এপিথেলিয়াল হাম্প। সাব এপিথেলিয়াল হাম্প হচ্ছে আমরা ইয়েতে পাই, কোথায় পাই? এই পিএজিএনে পাই। ভাই সাবেন্ডোথেলিয়াল, আচ্ছা সাবেথেলিয়াল হাম্প, এবং ওখানে কি পাওয়া যায়? গ্রেনুলার ডিপোজিশন নাকি হচ্ছে লিনিয়ার ডিপোজিশন, কোনটা? গ্রানুলার পাওয়া যাবে। গ্রেনুলার পাওয়া গেলে কি পাওয়া যেতে পারে? গ্রেনুলার ডিপোজিশন পাওয়া যেতে পারে, নিঃসন্দেহে লিনিয়ার কোনো ডিপোজিশন হবে না, এটা তো আমরা বলতেই পারি, তাই না? ওকে, তারপরে আচ্ছা বলতে পারি কি ভাই, গ্রেনুলারই হবে, বলতে পারি বলতে কোনো কথা নাই। কিন্তু আমি আপনাদেরকে যেটা হলো মানে মানে সেন্স মেক করার চেষ্টা করছি, সেটা হলো যে লিনিয়ার তো হবে না, এটা তো আমরা শিওর। আমাদের ওই কনসেপ্ট থেকে যে ইমিউন কমপ্লেক্স হলো গ্রেনুলার, আর হচ্ছে অ্যান্টিবডি হলে হবে লিনিয়ার ডিপোজিশন। ওকে, তাহলে কি হবে? আলটিমেটলি সাব এপিথেলিয়াল হাম্প হবে, এবং ওখানে আপনার গ্রেনুলার এই কোনটা যেটা হলো স্টেরিস স্কাই অ্যাপিয়ারেন্স। এই আপনাকে আনমিউট করেছেন, মিউট করে ফেলেন। তারপরে 15 নম্বরে আমরা এই কোনটা ভাইয়া? আমরা একটু প্রশ্নগুলো শেষ করার পর ইয়ে করতেছি। হ্যাঁ, মিডল ইস্ট একটা হোয়াইট ম্যান আসছে আপনার কাছে, যে কার ইন্টু এই কি বললো, ডেন্স ডিপোজিট উইদিন বেসমেন্ট মেমব্রেন। এই বলেন তো ডেন্স ডিপোজিশন কোথায় হয়? মাধুরী আপুকে মানে মানে মাধুরী আপু তো ভালো পারে, তারপর মাঝে মাঝে এরকম মিস্টেক করে ফেলে, অসুবিধা নেই। কোথায় হয় ইলেকট্রন ডেন্স ডিপোজিট বা ডেন্স ডিপোজিট ডিজিজ আমরা কোথায় বলি? ভেরি গুড, মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস টাইপ 1 নাকি টাইপ 2? টাইপ 2 তে এই 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 মানে ডেন্স ডিপোজিশন উইদিন দ্য বেসমেন্ট মেমব্রেন হয়। ভেরি গুড, ওকে। মিডল ইস্ট একটা মেন আসছে আপনার কাছে, মাধুরী আপু ক্লিয়ার হয়েছে? ড্রাইভিং ড্রাঙ্ক এট দ্য সিন, একটা মিডল ইস্ট ম্যান হ্যাঁ আসছে। ভুলেই ওকে, ভেরি গুড। না মানে ভুলে যাওয়াটা ভেরি গুড না, কিন্তু আপনি জানার চেষ্টা করেছেন। সে হলো একটা মিডল এজ মেয়ে আপনার কাছে আসছে, কার অ্যাক্সিডেন্ট করে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আসছে আপনার কাছে, ইমার্জেন্সিতে আসছে। পেশেন্টের কি হলো? অ্যাকিউট রিসাসিটেশন রিকোয়ারিং 5 লিটার স্যালাইন দেওয়া হয়েছে এবং 6 ইউনিট আরবিসি প্যাক দেওয়া হয়েছে এবং সাবসিকুয়েন্টলি এডমিট টু দ্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। 2 দিন পরে পেশেন্টের ইউরিন আউটপুট ইনএডিকেট, ব্লাড ইউরিন নাইট্রোজেন এবং ক্রিয়েটিন রেশিও পাওয়া গেছে 13.1, মানে 20-এর কম। 20-এর কম দিয়ে আমরা কি বুঝি হলো এটা হলো আমাদের ইন্ট্রিনসিক রেনাল ফেইলিওর বা অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, তাই না? ওকে, তাহলে এবং একটা পিকচারও দেওয়া হয়েছে, মাডি ব্রাউন কাস্ট, দেখছে মাডি ব্রাউন কাস্টগুলো সব মাডি ব্রাউন কাস্ট। তাহলে এই লোকের the condition affecting this patient kidney can be caused by variety of mechanism. Which of the following is the common cause of this kidney pathology? এই লোকের এই যে acute tubular necrosis হলো, তার কারণটা কি? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে আসছে আপনার কাছে, কারণটা কি? কারণটা হলো ক্রাশ ইনজুরি। ক্রাশ ইনজুরির মাধ্যমে র‍্যাবডোমায়োলাইসিস হয়েছে, র‍্যাবডোমায়োলাইসিসের মাধ্যমে মায়োগ্লোবিন গিয়ে কিডনিতে জমা হয়েছে টিউবুলের মধ্যে, আলটিমেটলি কি হলো? রেনাল টিউবুলার নেক্রোসিস হয়েছে, র‍্যাবডোমায়োগ্লোবিনুরিয়া ইন র‍্যাবডোমায়োলাইসিস। ভেরি গুড সামিরা আপু। 16 নম্বর প্রশ্ন, একটা 16 বছরের একটা ককেশিয়ান মেল আপনার কাছে আসছে ইমার্জেন্সিতে, কিডনি আসছে, ব্লাড ইন হিজ ইউরিনে ব্লাড আছে। ওকে, the patient states that he has had a red tinge to his urine after he recovered from a GIT illness.
তার জিআইটি ইনলেসের পরে, খেয়াল করে দেখেন জিআইটি ইনলেসের পরে তার ব্লাড মানে ইউরিনে ব্লাড নিয়ে আসছে, নাকি ব্লাডে ইউরিন নিয়ে আসছে, কোনটা? ব্লাডে ইউরিন না ইউরিনে ব্লাড? ইউরিনে ব্লাড। এবং he is concerned this time because there is more blood than before. Upon further questioning, the patient remembered that he recently recovered from upper respiratory tract infection 2 থেকে 3 দিন আগে। দেখেন কথাটা খেয়াল করেন, মাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ট্রু। 2 থেকে 3 দিন আগে তার একটা রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশন হয়েছে, এই মুহূর্তে তার ইউরিনে ব্লাড আসছে। পেশেন্টের কমপ্লিট রিভিউ সিস্টেম ইজ নেগেটিভ, কোনো কিছু অ্যাবনর্মাল, কোনো কিছু সবই নর্মাল, এবং ফিজিক্যাল এক্সামিনেশনে কোনো প্রবলেম নাই। ইউরিন অ্যানালাইসিস করা হয়েছে, এবং দ্য ইউরিন অ্যানালাইসিসে কী পাওয়া গেছে? মাইল্ড হিমাচুরিয়া উইদাউট প্রোটিন ইউরিয়া। 2 থেকে 3 দিন আগে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তার 2 থেকে 3 দিন পরে কী পাওয়া গেছে? হিমাচুরিয়া পাওয়া গেছে। ডায়াগনোস কি রে ভাই? ডায়াগনোস হলো সিনফেরিনজাইটিক সিনফেরিনজাইটিক নেফ্রাইটিস। এই সিনফেরিনজাইটিক নেফ্রাইটিসের আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি। নাম কি রে বাবা? আইজিএ নেফ্রোপ্যাথি। তাহলে আপনি কি দেখবেন? আইজিএ ডিপোজিশন ইন দ্য মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্স। ওকে ওকে, চলুন আমরা সামনে আগাই। 16 নম্বর গেল। 17 নম্বর, একটা 9 বছরের বাচ্চা, খেয়াল করে দেখেন 9 বছরের একটা বাচ্চা আসছে আপনার কাছে, পেডিয়াট্রিশিয়ানের কাছে অ্যানুয়াল চেক আপে আসছে, মায়ের সাথে আসছে, এবং তার হলো কনসার্ন হলো 4.5 কেজি ওয়েট গেইন হয়েছে। মাইন্ডেড ওয়েট গেইন ওভার দ্য গত 2 মাসে 4.5 কেজি ওয়েট গেইন হয়েছে। এক্সামিনেশনে লাংস ক্লিয়ার পাওয়া গেছে, পালস রেগুলার, সবই নর্মাল। তার 2+ পিটিং ইডিমা আছে, লোয়ার এক্সট্রিমিটিতে বাইল্যাটারাল লোয়ার এক্সট্রিমিটি পিটিং ইডিমা আছে। তাহলে এই বাচ্চারা ওয়েট গেইন হয়েছে এবং পিটিং ইডিমা আছে। ইডিমার কারণে ওয়েট গেইন হয়েছে, সহজ কথা। ইউরিন অ্যানালাইসিসে কী পাওয়া গেল ভাই? সিগনিফিকেন্ট প্রোটিনুরিয়া, এবং রুটিন ব্লাড ওয়ার্ক রিভিলস হাইপারলিপিডেমিয়া। তাহলে ভাই প্রোটিনুরিয়া হয়েছে 9 বছরের বাচ্চা। আমরা বলেছিলাম কি 10 বছরের নিচে একটা বাচ্চার যদি সিগনিফিকেন্ট প্রোটিনুরিয়া হয় তাহলে তার আনটিল আদারওয়াইজ প্রুফ এটা হলো মিনিমাল চেঞ্জ ডিজিজ, অন্ততপক্ষে ইউসিএমএস স্টেপ 1 এর জন্য। ঠিক আছে, তাহলে প্রোটিনুরিয়া হওয়ার কারণে তার ব্লাডে লিপিড বাড়ছে এবং হাইপারলিপিডেমিয়া হবে, আলটিমেটলি লিপিডুরিয়াও হবে। তাহলে এর নেক্সট স্টেপ কি? এ লোকের নেক্সট স্টেপ কি হবে? মিনিমাল চেঞ্জ। স্টেরয়েড রেসপন্স। স্টেরয়েড দেব। ঠিক আছে, তাকে কি করতে হবে? স্টেরয়েড দিতে হবে। 17 নম্বর আনসার তাহলে কি? কই গেল? এই যে হ্যাঁ, স্টেরয়েড। নাকি রেনাল বায়োপসি করবেন? স্টেরয়েডে যদি রেসপন্স না করে তখন আমরা বায়োপসি করে আমরা দেখবো যে অন্য কোনো ঝামেলা আছে কিনা। ঠিক আছে, ওকে, ভেরি গুড। 17 নম্বর ডি। ওকে, তারপরে আমরা যাবো কোথায়? যাবো হচ্ছে 18 নম্বরে। ওয়েট এক মিনিট, আঠারো নম্বর। ওকে, তারপরে 18 নম্বর হচ্ছে যে 56 ইয়ার্স ওল্ড। 56 ইয়ার্স ওল্ড একটা ম্যান আসছে আপনার কাছে কি নিয়ে? প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে, রুটিন ফিজিক্যাল এক্সামিনেশন, এবং ওয়াজ ফাউন্ড টু হ্যাভ আনকন্ট্রোলড হাইপারটেনশন। আমাদের ইকারুস কোথায়? ইকারুসকে পরীক্ষা দেয় নাই? ইকারুসকে পেলাম না মনে হচ্ছে। তারপরে আমাদের ওকে 56 বছর একটা ম্যান আসছে আপনার কাছে, প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে, আনকন্ট্রোলড হাইপারটেনশন। ফিজিশিয়ান অ্যাডস অ্যান এডিশনাল ড্রাগ টু হিজ কারেন্ট রেজিমেন ফর হাইপারটেনশন অ্যান্ড আস্ক টু সি দ্য পেশেন্ট অ্যাগেন 1 month। সরি, কাশি উঠে গেল কথা বলতে বলতে। তাহলে একটা 56 বছর একটা আসছে আপনার কাছে হাইপারটেনশন নিয়ে। তার হাইপারটেনশনটা পেশেন্টকে ডাক্তার সাহেব কী করলো? ডাক্তার সাহেব একটা ড্রাগ অ্যাড করলো। 1 মাস পরে ডাক্তার সাহেব বলছে আপনি আমার সাথে এসে দেখা করবেন। 2 সপ্তাহ পরে পেশেন্ট রিটার্ন টু দ্য ক্লিনিক কমপ্লেইনিং অফ এক্সক্রুশিয়েটিং পেইন ইন হিজ রাইট গ্রেট টো হুইচ হি সেইজ বিগান 2 days ago। এক্সামিনেশন কী পাওয়া গেছে? টো ইজ ইরাইথেমেটাস, ওয়ার্ম, এক্সকুইশিটলি টেন্ডার টু টাচ। ঠিক আছে, টেন্ডার টু টাচ, এবং দ্যার ইজ নো সাইন্স অফ ট্রমা অর পাংচার অন হিজ ফুট। তার মানে কোনো ইনফেকশনের কারণে তার ওখানে কোনো ঝামেলা হয় নাই, তাই না? তাহলে রাইট গ্রেড 2-তে এক্সক্রুশিয়েটিং পেইন, ইরাইথেমেটাস, ওয়ার্ম,
টেন্ডার টু টাচ। ডায়াগনোস কি ভাই? ডায়াগনোস হলো গাউট। তাহলে এই লোকের গাউট কেন হলো? গাউট হচ্ছে একটা হাইপার টেনশনের ড্রাগটা দেওয়ার পর তার গাউট ডেভেলপ করছে। খেয়াল করে দেখেন, তাহলে কোন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ গাউট করে ভাই? এইসব ড্রাগগুলোর মধ্যে কারা কে বলতে পারে? থাইরয়েড। হাইড্রোক্লোরোথায়াজাইড হলো আমাদের এখানকার আনসার। ভেরি গুড। চলুন আমরা সামনে আগাই। 19 নম্বর প্রশ্ন, 45 বছর একটা ম্যান আমার কাছে আসছে, পোরলি কন্ট্রোল হাইপারটেনশন, ঠিক আছে, এবং রিসেন্টলি স্টার্টেড অন এ নিউ ডাইউরেটিক মেডিকেশন, ঠিক আছে। 45 বছরে আসছে, হাইপারটেনশন, পোরলি কন্ট্রোল হাইপারটেনশন, এবং ডাক্তার সাহেব কি করলো? নতুন একটা ডাইউরেটিক মেডিকেশন স্টার্ট করলো। পরে এই লোক ইমার্জেন্সিতে আসছে কি নিয়ে? প্যালপিটেশন, নামনেস ইন হিজ ফিঙ্গার্স, মার্কড মাসল উইকনেস। প্রিকোর্ডিয়াম এক্সামিনেশনে কি পাওয়া গেছে? সিগনিফিকেন্ট ফর টল টিওয়েব উইথ ন্যারো বেজ। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগটা অ্যাড করার পরেই তার প্যালপিটেশন, নামনেস হলো, মার্কড মাসল উইকনেস, এবং তার টল পিক টি ওয়েভ। এগুলো দিয়ে আমরা কি বুঝি? কি বুঝি? টল পিক টি ওয়েভ, ভেরি ইম্পর্টেন্ট ইসিজি ফিচার অফ ইউএসএমএল স্টেপ 1। আল্লাহ, শ্রাবণী আবু আপনি কি বললেন? ওকে, আপনি তার নিঃসন্দেহে এটা আপনি আপনার টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে এখানে তো ভাই এই যে দেখেন অপশনগুলো, এগুলোর মধ্যে কি হাইপোক্যালেমিয়া আছে? কিছু হাইপোক্যালেমিয়া নাই, তাই না? তাহলে কি হবে? আলটিমেটলি হাইপারক্যালেমিয়া হবে। এখন এখানে একটা প্যাচ লাগতে পারে, সেটা হলো আমি যদি আপনাকে অপশনে দিই যে উমুক ইনডিউসড হাইপোক্যালেমিয়া, মনে করেন দিলাম থায়াজাইড ইনডিউসড হাইপোক্যালেমিয়া বা ফ্রুসেমার ইনডিউসড হাইপোক্যালেমিয়া, তাহলে তখন তো প্যাচ লেগে যাবে। তার মানে আপনাকে মাথায় রাখতে হবে যে তার এই যে টল পিক টি ওয়েভ, আমরা বলেছিলাম টল টি ওয়েভ মানে হাইপারক্যালেমিয়া, হাইপারের বড় হয়, টল পিক টি ওয়েভ হয়, এবং হচ্ছে আপনার কি হয় যে মানে ওখানে মাসল উইকনেস হতে পারে, বা হলো কার্ডিয়াক অ্যাবনর্মালিটি হয়ে প্যালপিটেশনও হতে পারে, ঠিক আছে। ওকে, হাইপারক্যালেমিয়ার ইসিজি ফাইন্ডিংস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউএসএমএল স্টেপ 1। 20 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্নে আমরা চলে আসছি। সেটা হচ্ছে প্রিভিয়াসলি হেলদি 20 বছরের একটা আসছে আপনার কাছে, ইমার্জেন্সিতে আসছে, 3 দিনের ফিভার এবং সোয়েলিং উইথ অ্যান্ড রেডনেস অফ দ্য লেফট লেগ। 3 দিনের জ্বর, বাম পায়ে তার কি আছে? সোয়েলিং আছে এবং রেডনেস আছে। পেশেন্টের এডমিট করা হলো, আইভি অ্যান্টিবডি দেওয়া হলো। ওকে, erythema এবং সোয়েলিং ডিক্রিজেস গ্র্যাজুয়ালি আফটার স্টার্টিং দ্য ট্রিটমেন্ট অ্যান্ড হিজ টেম্পারেচার নর্মালাইজেস উইদিন 2 days। তার মানে আমরা ধরতে পারি তার মনে হয় একটা সেলুলাইটিস ছিল, এটা আমরা ধরতেই পারি, তাই না? সেলুলাইটিস হোক বা অন্য কিছু হোক, যাই হোক, তার একটা ইনফেকশন ছিল, অ্যান্টিবডি দেওয়ার পর ভালো হয়ে গেছে। ওকে, পেশেন্ট এখন এই পেশেন্ট নতুন করে উইকনেস, ফেটিক, ফিভার, দ্য পেশেন্ট ডেভেলপস নিউ অনসেট উইকনেস, ফেটিক, ফিভার এবং র্যাশ ডেভেলপ করছে। পেশেন্ট হ্যাজ রিডিউসড ইউরিন আউটপুট বাট, এটা কি নো গ্রস হেমাচুরিয়া লেখা? কোনটা লেখা জানো তো? যে নো গ্রস হেমাচুরিয়া। ওকে, ইউরিন আউটপুট কমে গেছে কিন্তু মানে হেমাচুরিয়া নাই, অসুবিধা নেই, ব্লাডে মানে ইউরিনে কোনো ব্লাড নেই। তাহলে ল্যাব টেস্টে কী পাওয়া গেল? বান 42, ক্রিয়েটিনিন 3, ডব্লিউবিসি হলো 15,000, ইউসিনোফিল 5%। তার কি ডেভেলপ করছে? ফেটিক, ফিভার এবং র্যাশ। দিস ইজ দ্য এক্সক্রুশিয়েটিং হাই ইয়েল্ড পয়েন্ট। ওকে, তারপরে ইউরিনে কি পাওয়া গেছে? মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া, গ্রস হেমাচুরিয়া না কিন্তু মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া আছে, মাইল্ড প্রোটিনিউরিয়া আছে, ইউসিনোফিলিক কাস্ট পাওয়া গেছে এবং ইনক্রিজ ডাব্লিউবিসি পাওয়া গেছে, ঠিক আছে, হাই পার্সেন্টেজ অফ ইউসিনোফিল। রেনাল সিস্টেমে কোন ডিজিজে আমরা বলি যে ইউরিনে ইউসিনোফিল পাওয়া গেছে এবং র্যাশ পাওয়া যায় শরীরে? এই র্যাশ কোথায় পাওয়া যায়? ইউরিনে র্যাশ পাওয়া যায়? হাবিবাবু বলো ভাইয়া, এই র্যাশ তো ইউরিনে পাওয়া যায় নিঃসন্দেহে। কি ভাইয়া, রেশ আবার ইউরিনে কেন? ইউরিনে র্যাশ পাওয়া যায় না ব্লাডে র্যাশ পাওয়া যায়? কোনটা? নাকি বডিতে র্যাশ পাওয়া যায়? বডিতে র্যাশ পাওয়া যায়। আচ্ছা, স্কিনে র্যাশ পাওয়া যায়। তাহলে এটা ডায়াগনোস কি? ডায়াগনোস হলো অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। খুব কঠিন লাগলো? এগুলো খুব মানে লজিক্যাল না প্রশ্নগুলো?
এবং বিশ্বাস করেন বা না করেন, আপনি আসলে পরীক্ষা মেইন পরীক্ষা দুনিয়ার যে কোনো পরীক্ষা এইরকম প্রশ্নই থাকে, এবং আপনাকে এগুলোকে এক্সক্লুড করে বের করতে হবে। মনে হয় যেন খুবই পারতেছি না, হাই হাই রে কি যেন হলো, জাস্ট ছোট্ট ছোট্ট পয়েন্ট। এখন আপনি খেয়াল করুন তবে তো, ভাইয়া ধরেন আপনি আপনি শুরুর দিকে একটু ইজি থেকে আস্তে আস্তে একদম হার্ডারে নিয়ে গেছেন কোয়েশ্চেন। পরীক্ষার তো প্রশ্নের তো সিস্টেম এটাই হওয়া উচিত, আমি আপনাকে ঠাস করে কঠিন দিয়ে একেবারে মানে নদীতে ফেলে দেবো এরকম তো হবে না, তাই না? তাহলে খেয়াল করে দেখেন, ধরেন এই প্রশ্নটা ধরুন আপনি দাগালেন, আপনি কি দাগালেন? প্রিভিয়াসলি হেলদি, ধরেন এখানে একটা দাগ দিলেন, প্রিভিয়াসলি হেলদি, তারপর 3 দিনের একটা একটা জ্বর, সোয়েলিং, ফিভার, রেডনেস, লেগ, এটা সেটা আপনি এতগুলো দাগ দিলেন। দাগ দেওয়ার পরে তো মনে করেন কোনো কারণে এই র্যাশে আপনি দাগ দেন নাই, এখানে দাগ দিয়েছেন, এখানে দাগ দিয়েছেন, আপনি এই ধরনের অনেকগুলো দাগ টাগ দিয়েছেন, এই যে আমরা যে হাইলাইট করি না প্রশ্নের মধ্যে হাইলাইট করলেন, আপনি কোনো কারণে আপনি র্যাশে আপনি হাইলাইট করলেন না, অপশন দেখার পরে আপনার মাথা ঘুরে গেল, হ্যাঁ কোনটা যেন হবে, আপনি আবার প্রশ্নে ব্যাক করলেন, আবার যখন প্রশ্ন ব্যাক করবেন তখন তো আপনি ভাই যেগুলো হাইলাইট করছেন আপনি সেগুলোতে আপনার নজর যাবে, আপনার তো এই রেসের দিকে নজরই যাবে না, তাই না? তার মানে আমি এখানে এই জন্য আমি আঙ্গুল দিয়ে গুনে গুনে আমি পছন্দ করি, আমি এটা আমার ব্যক্তিগত আইডিয়োলজি, আপনি অ্যাপ্লাই করবেন সেটা আপনার ব্যাপার। আমি এটা পছন্দ করি যে হ্যাঁ, যে আমি যদি কোনো যদি প্রশ্নের মধ্যে আমার পেছ লেগে যায় তখন আমি আবার ব্যাক করলে আমি যেন এই এগুলো দেখতে পারি, হ্যাঁ র্যাশ আছে, র্যাশ হলো এক্সপ্লোশন, একটা 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 পয়েন্ট। তারপরে তার কি ডায়াগনোস হলো? একিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ডিউ টু দ্য অ্যান্টিবায়োটিক্স। বলেন কার কোনো কথা আছে কিনা পরীক্ষার বিষয়ে? আমি ফারিয়াপুর পারফরমেন্স আমি অনেক মুগ্ধ হয়েছি, এবং আমাদের যে মুকসেদুল, অন্যান্য অন্যান্য পিচ্ছিরা কোথায় যারা হলো এবং বেসিক ক্লিয়ার যারা করতে এসেছেন তারা ভালোই করেছেন, জান্নাতুল আপু ভালো করেছেন, খারাপ না। এবং এগুলোই বেসিক, এখানে কি আমি খুব আসমানি কোনো গায়েবী কথা বলেছি? কোনো গায়েবী কথা আমি বলিনি, সবই আমাদের ডেভিডসনের কথা, সবই হলো প্যাথোলজি গাইটন বা জ্ঞানাঙ্গের কথা, সবই হলো ল্যাংম্যান এমব্রায়োলজির কথা, কোনো মানে আসমানি কোনো পড়াশোনা নাই এখানে, গায়েবী কোনো পড়াশোনা নাই, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ হ্যাঁ, ভাইয়া 8 নম্বর কোশ্চেনটা তো ওইটা তো হার্ট ফেলিউরের জন্য ওখানে ভাইয়া পিরেনাল কজ ভাইয়া, ওইটা এমন হতে পারে না যে ওইটা অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হচ্ছে, ওটা হার্ট ফেলিউরের জন্য হাইপারটেনশন হয়ে বা ওখানে অলিগিউরিক ফেজে আছে পেশেন্ট ভাইয়া এটা? তাহলে যদি একিউট টিবিউলার নেক্রোসিস হয় তাহলে আমাদের বার্ন ক্রিয়েটিনিন রেশিও কেমন থাকবে? ভাইয়া যদি অলিগিউরিক ফেজ হয় তাহলে তো বেশি থাকবে ভাইয়া। আল্লাহ, এই আপনি আবার আমার লেকচার দেখে নেন, আমি যে লেকচারটা নিয়েছি ওই লেকচার দেখে নেন, ওইটা বলতে গেলে এখন আবার 1 ঘন্টা লাগবে। নুরশাদ আপু যদি এই কথা বলে আমার নিজের মাথা নিজে ফাটায় মরে যেতে ইচ্ছা করতেছে। না ভাইয়া সরি, আচ্ছা আমি আমি গুলাইছি ভাইয়া, আচ্ছা ঠিক আছে আমি খেয়াল করবো ভাইয়া এটা। ওই লেকচারটা দেখে নেন, ওখানে আমরা অনেক সময় দিয়েছি, অনেক। আর কিছু, আর কেউ? আমি এটা গুলাইছি ভাইয়া জি। তাহলে দেখে নিন, হ্যাঁ দেখে নিয়ে তারপর যদি ঝামেলা আমাকে জানান, আমি আপনাকে ইনশাল্লাহ বলে দেবো, অসুবিধা। ঠিক আছে ভাইয়া। আর কিছু, আর কেউ? আশরাফ ভাই রেগুলার এক্সাম দিতে? হ্যাঁ আমরা রেগুলার এক্সাম নেবো, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ভাই, মনে করছি ভাই, সরি। এভারেজ স্কোর, এভারেজ স্কোর অত বড় দরকার নেই, আপনি আপনি কত পেয়েছেন, আপনি ভালো পেয়েছেন দিশা আপু, এটাই এটাই চলবে, আরেকজনের নাম্বার দিয়ে আপনি কি করবেন? আচ্ছা, আর কিছু, আর কেউ এক্সাম সম্পর্কিত কোনো কথাবার্তা না থাকলে আমরা এটা মানে কেটে দিয়ে আমরা কল দেব, তাহলে এটা একটা আলাদা ফোল্ডার হিসেবে থাকবে। পরীক্ষাতে আপনি আপনার প্রশ্নগুলো প্যাটার্ন আসলে এইরকমই হয়, মেন পরীক্ষা বলেন বা যে পরীক্ষা বলেন, এনবিএমই বলেন বা ইউআল বলেন, এগুলো আসলে এইরকমই হয়। আপনাকে অতটা মানে ঘাবড়ে যাওয়ার দরকার নেই, হাই রে মেমে দিচ্ছি, পরীক্ষা দিচ্ছি, এত কঠিন এটা সেটা, সবকিছু মিলিয়ে আসলে আমাদের পরীক্ষাগুলোর মানে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়াটাই বড় ফ্যাক্টর, এবং এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভালো হওয়ার সম্ভাবনা হয়তো থাকতে পারে। ওকে, যদি কারো কোনো কথা না থাকে তাহলে আমরা এই ক্লাসটা শেষ করি। আমি একটু পরেই আমি করবো আমাদের রেগুলার ক্লাস, আমরা শুরু করবো হচ্ছে আমাদের ইয়েগুলো, ওই যে প্যাথোলজির নিউপ্লাসিয়া, ইনশাল্লাহ নিউপ্লাসিয়া শুরু করবো। আমি কলটা কেটে দিচ্ছি।